রেস্টুরেন্টের শেষ মাথায় যে মহিলাটি বসে আছে তাকে দেখা মাত্রই বোঝা গেল সে বাঙালি। হালকা পেঁয়াজি রঙের তাঁতের শাড়ি তার পরনে, মাথায় রং মেলানো হিজাব। আরশানের মনের ভেতর একটা মিশ্র অনুভূতি হচ্ছিল। এই প্রথম সে তার বায়োলজিক্যাল মায়ের কোনো নিকটাত্মীয়র সাথে সাক্ষাৎ করতে চলেছে। এই নারীটির কথা যদি সত্য হয় তাহলে এ তার মায়ের আপন রক্তের বোন, অতএব খুব কাছের কেউ। তার গর্ভধারিণীর সাথে নিশ্চয় এই মহিলার মিল আছে কোথাও না কোথাও। আরশানকে আনমনা দেখাচ্ছিল, ভাবনাগুলো বিক্ষিপ্ত। সকাল কেন শুরুতে ব্যাপারটা খোলাসা করে বলেনি তাকে? কি উদ্দেশ্য থাকতে পারে এই ইচ্ছাকৃত গোপনীয়তার? মাদারি বা তাহলে কেন বলেছিল তাকে টিলির জন্মদিনের দিন যে অনিক আর সকালের বিয়ের কথা চলছে? আর এই সামনে বসা মহিলা এত কাল পর তাকে কেন ডেকে পাঠিয়েছে? কি হিসেব বাকি রয়ে গেছে তার আরশানের সাথে? প্রশ্নগুলো বুকের মধ্যে শেলের মতো বিচ্ছিল। ভালো লাগছিল না। সারা দেহ মন কেমন অসাড় হয়ে আছে। মাথাটা ভোঁতা। রেস্টুরেন্টের ভেতরে আলো খুব বেশি নেই। কম পাওয়ারের একটা নীলচে বাতি জ্বলছে। 4 চেয়ারের একটি টেবিল দখল করে বসে আছেন মহিলা। আরশানকে দেখে নড়েচড়ে বসলেন। পরিষ্কার বাংলায় বললেন, তুমি আরশান? আরশান গায়ের কোটটা খুলে চেয়ারের গায়ে ঝুলিয়ে রাখল। ভদ্র মহিলার মুখোমুখি চেয়ার টেনে বসতে বসতে মৃদুস্বরে বলল, জি। ভদ্রমহিলা পরিপূর্ণ চোখে তাকালেন আরশানের দিকে। কয়েক সেকেন্ড চেয়ে রইলেন অপলক। আরশান একটু অস্বস্তি বোধ করছিল। মহিলার চোখে চোখে তাকাচ্ছিল না। চেয়ারে বসে কপাল কুঁচকে মেনুতে চোখ বোলাতে শুরু করলো সে, যেন খাবার অর্ডার দেওয়াই এখন সবচাইতে জরুরি কাজ। ভদ্রমহিলা কেশে গলা পরিষ্কার করলেন, বললেন, মাশাল্লাহ, তুমি একদম বুবুর মতো দেখতে হয়েছ। সেই একই চোখ, কি সুন্দর লম্বা লম্বা চোখের পাপড়ি। আরশানের সারা শরীর ঝাঝা করে উঠল কথাটি শুনে। আজ পর্যন্ত কেউ কোনো দিন তাকে এরকম কথা বলেনি। এই মানুষটাকে সে চেনে না, দেখেওনি কখনো। যে মানুষটা তাকে জন্মের পর পর আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল উচ্ছিষ্টের খাবারের মতো, স্বার্থন্যাসী হৃদয়হীনার চিহ্ন সে কেন আজীবন বয়ে বেড়াবে কোন অপরাধে? তার হঠাৎ মনে হলো জন্মের আগে আসলে বাবা মা বাছাই করার কোনো উপায় থাকা উচিত ছিল। কেমন হতো যদি প্রতিটা মানুষ নিজের সজ্ঞানে সিদ্ধান্ত নিত সে কার গর্ভে আর কার মাধ্যমে এই পৃথিবীতে আসবে। আরশান মেনুর দিকে তাকিয়েছিল। ওয়েটার এসে জিজ্ঞেস করলো ওরা খাবার অর্ডার করার জন্য প্রস্তুত কিনা। অর্ডার দেওয়া হয়ে গেলে আরশান ভদ্রমহিলার দিকে তাকালো প্রথমবারের মতো। মহিলার তীক্ষ্ণ নাসা, টানা টানা বড় চোখ, চোখে চশমা, গায়ের রং কিছুটা চাপা। একই রকম কি দেখতে ছিল সেই মানুষটি? যদি সত্যি কিছু বলার থাকে তাহলে নিজ থেকে সশরীরে আসলো না কেন? এত কাল বাদে কেন বোনের মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে? আরশান স্ট্র দিয়ে গ্লাস থেকে পানি খেলো একটু সময় নিয়ে। বলল, কেন ডেকেছেন বলুন। ভদ্রমহিলা চোখের চশমা খুলে নিয়ে ধীরস্থিরভাবে বললেন, আমি জানি তুমি আমাকে খুব ভালো মতো গ্রহণ করতে পারছো না। এর পেছনে তোমার কোনো দোষ নেই, আবার আমারও দোষ নেই। আপনি আসল কথা বলুন, গমগম কণ্ঠে বলে উঠল আরশান। আমি তোমার খালা হই সম্পর্কে। আরশান বিরক্ত হয়। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আগে বলেছেন এ কথা। আমরা 2 বোন, আমি ছোট। তুমি কি আমাদের সম্পর্কে কিছু জানো? তোমার নানাবাড়ি সম্পর্কে কিছু বলা হয়েছে কখনো তোমাকে? আরশান লোহার মতো মুখ করে বলল, না। আশ্চর্যের কি আছে? তোমার জানতে ইচ্ছে হয়নি? না, হয়নি। তোমার বাবা কখনো তোমাকে কিছু বলেনি? ওরা কেমন ধরনের মানুষ? আপনি মূল কথায় চলে যান প্লিজ, আমার এত সময় নেই। ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। আসলে বুবুর
একটা জিনিস আমাকে আসলে বুবুর একটা জিনিস তোমাকে দিতে এসেছি। বুবু মারা যাওয়ার সময় বলে গিয়েছিল আমি যেন যে কোনো উপায়ে জিনিসটা তোমার কাছে পৌঁছে দিই। হৃৎস্পন্দনটা যেন হৃৎস্পন্দনটা কেউ একজন খামচে ধরল হিংস্রভাবে। স্তম্ভিত আরশান দিশেহারা হয়ে বলে উঠল, উনি কি নেই? এই খবরটাও জানো না? আরশান চোখ বুজে ফেলল। ঘোড়া ছুটছে খুরের মতো আঘাত হেনে হৃৎপিণ্ডের রক্তাক্ত জমিনের ওপর। অশ্বক্ষুর ধ্বনি কানে এসে লাগছে তার। মৃত্যুর সংবাদটা তাকে প্রবলভাবে নাড়া দিয়ে গেল। গ্লাসে চুমুক দিয়ে ঢকঢক করে পানি পান করল সে। দীর্ঘ কম্পনযুক্ত একটি শ্বাস পড়ল। এতকাল ধরে বড় আশা ছিল ভেতরে ভেতরে, একদিন দেখা হবে। এ জন্মে আর হলো না। তোমার কি খুব কষ্ট হচ্ছে? পানি খাওয়া শেষে আরশান নিবিষ্ট হয়ে নিজের হাতের নখ দেখছিল। তারপর তার চোখ দুটো ঈষৎ লাল বর্ণ। সে মুখ না তুলে ঠান্ডা গলায় বলল, আমার কথা বাদ দিন, আপনি বলুন। ভদ্রমহিলা হ্যান্ডব্যাগ খুলে একটি ছোট্ট বক্স বের করলেন। আরশানের দিকে তা এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার মায়ের, তোমার দাদির কাছ থেকে পাওয়া। বুবু মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন তোমার কাছে যেন এই জিনিসটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আরশান ছোট্ট লাল বক্সটা খুলে ভেতরে একটি সোনার আংটি দেখতে পেল। অবাক গলায় বলল, এটা দিয়ে আমি কি করব? খালা হালকা হেসে বললেন, তোমার বউকে দেবে। তোমার বই এর যোগ্য উত্তরাধিকারী। তুমি বিয়ে করেছো? না, বলে আরশান আংটিটা আঙুল দিয়ে তুলে নিল বাক্স থেকে। জীবনে প্রথমবারের মতো সে তার মায়ের কোনো স্মৃতি স্পর্শ করে দেখছে। বুকের ভেতর টনটন একটা ব্যথা। ভারী স্বাদ ছিল জীবনে অন্তত একটিবার নিজের গর্ভধারিণীকে চর্মচক্ষু মেলে দেখবে। ভাগ্যে ধরল না। আচ্ছা, ওই মানুষটা কি কোনোদিনও আরশানকে এক নজর দেখতে ইচ্ছে হয়নি? ছাই, সে কেন কষ্ট পাচ্ছে? যে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তার জীবনে কখনো, সেই মানুষের মৃত্যুতে তার কি আসে যায়? উনি কবে মারা গেছেন? হঠাৎ প্রশ্নটা করলো আরশান অন্যমনস্ক গলায়। অনেক বছর হলো। কত বছর? 18 বছর হয়ে গেল। ক্যান্সার ধরা পড়েছিল, ব্লাড ক্যান্সার। 18 বছর? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এমন সবভাবে শব্দগুলো উচ্চারণ করলো আরশান। ওয়েটার খাবার নিয়ে এসেছে ততক্ষণে। খাবার ডিশগুলো সাজিয়ে রেখেছে টেবিলের উপরে। খালা সিচুয়ান চিকেনের ডিশ কাছে টেনে নিয়ে বললেন, মৃত্যুর আগে বুবু একবার তোমার সাথে দেখা করতে চেয়েছিল। তোমার বাবা বারণ করে দিয়েছিলেন। আরশানের মুখে প্রগাঢ় এক বিস্ময় খেলে গেল। চোখ হয়ে উঠল বিস্ফোরিত। সে হতভম্ব গলায় বলল, কি বলছেন আপনি? বাবা বারণ করেছিলেন মানে? তোমার বাবা সরাসরি না করে দিয়েছিলেন। বলেছিলেন হঠাৎ অসুস্থ মায়ের সংবাদ নিয়ে তোমার সামনে হাজির হলে তুমি নাকি ভেঙে পড়বে। তিনি তোমাকে কষ্ট দিতে চান না। এর চেয়ে তোমার মা নেই এটা জানাই তোমার জন্য মঙ্গল। আরশানের মনে হচ্ছিল তার পায়ের তলা থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে। সারা শরীর ঝিমঝিম অবশ, হৃৎপিণ্ডে ঘোর দৌড়। সে রুক্ষ কণ্ঠে বলল, আমি আপনাকে কেন বিশ্বাস করব? খালা কথাটি শুনে একটু থমকে গেলেন। চিকেন চিবোতে চিবোতে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইলেন আরশানের দিকে। বললেন, যুক্তিযুক্ত কথা বলছো। আমাকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো কারণ নেই। বাড়ি গিয়ে তোমার বাবার কাছ থেকে যাচাই করে নিও আমার বলা কথাগুলো সত্য নাকি মিথ্যা। আমার মনে হয় বুড়ো বয়সে সে মিথ্যা কথা বলবে না। আরশান এই কথার প্রত্যুত্তরে কিছু বলল না। স্থির চিত্তে চেয়ে রইল। ঠান্ডা হতে থাকলো সামনে রাখা ধোয়া ওঠা খাবার। সে ছুঁয়েও দেখল না। খালা বললেন, আমার ধারণা ছিল তোমার মায়ের সংবাদটা কোনো না কোনো একভাবে তোমার কানে পৌঁছবে, কিন্তু অবাক হলাম তুমি কিছুই জানো না। আরশান কোনো দিকে না তাকিয়ে সার গলায় বলল, উনি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন?
কে ছেড়ে চলে গিয়েছিল? উনি, আপনার বোন? খালা বিস্ময়ে ফেটে পড়ে বললেন, তোমাকে এসব ভুলভাল কথাবার্তা কে বলেছে? তোমার বাবা? প্রশ্নটা শুনে আরশান একটু থমকালো। উত্তরটা খুঁজে পেতে তার সময় লাগে। যে তার নিজের মা তাকে শিশু অবস্থায় ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, বাবা। বাবা, হ্যাঁ, বাবাই বলেছিলেন ওর 5 বছরের জন্মদিনে। বলেছিলেন তোমার আপন মা তোমাকে ফেলে রেখে চলে গেছে। আজকের পর থেকে আমরা আর কোনো দিন তার কথা বলবো না, কেমন? আরশান কথা রেখেছিল। সেদিনের পর থেকে আর কোনো দিন বাবার সামনে নিজের মায়ের প্রসঙ্গ উপস্থাপন করেনি। বাবা কেন, দাদা দাদুর সামনেও কখনো এই বিষয়ে কোনো কথা বলেনি সে। এর কয়েক বছর বাদে মাদার একদিন নিজ থেকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আরশান জানল যে তার মা অন্য একজন মানুষের ভালোবাসার জন্য তাকে ফেলে রেখে পাড়ি দিয়েছিল নতুন এক ভুবনে। ঘেন্নায় তার শরীর গুলিয়ে উঠেছিল সেই দিন। সেই থেকে আজ অবধি আরশান ওই মানুষটাকে শুধু ঘেন্নাই করে এসেছে। খালা বললেন, তোমার মা তোমাকে ছেড়ে যেতে চায়নি আরশান, তাকে বাধ্য করা হয়েছিল। আরশান ঘোলা চোখে তাকালো বক্তার দিকে। বুকের ভেতরটা একটা চাপ অনুভব করছে সে। অস্ফুটে বলল, বাধ্য করা হয়েছিল মানে? তুমি খাওয়া শুরু করো, খেতে খেতে কথা বলি। না সরি, এখন কিছু খেতে পারবো না। আপনি বলুন প্লিজ, কথাগুলো শুনে নেই আগে, খাওয়া দাওয়া পরে হবে। খালা একটা বড় নিঃশ্বাস নিলেন। গম্ভীর গলায় বললেন, তোমার বাবা তোমার মাকে ছেড়ে এই দেশে চলে এসেছিলেন। আরশান টেবিলের ওপরের আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে কথাগুলো শুনছিল। খালা থামতে এসে আঁকিবুকি করতে করতে বলল, থামলেন কেন? বলতে থাকুন। আসলে তোমার বাবা একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে গিয়েছিলেন, এখানে আমেরিকায়। আরশান এবার মুখ তুলে তাকালো। তার চোখ দুটো তীব্র হয়ে উঠল, মুখে ঝিলিক দিল তেজের হালকা। সে হুঙ্কার ছেড়ে বলে উঠল, কি বলছেন এসব? ঠিক বলছি। তোমার বাবা বিয়ের পর এদেশে অনেক দিন একলা ছিলেন। সে সময় তার সঙ্গে একজন বাঙালি মহিলার সম্পর্ক গড়ে ওঠে। খুব সম্ভবত পরবর্তীতে তিনি সেই মহিলাটিকেই বিয়ে করেছিলেন। তোমার দাদা দাদি এই নতুন মহিলাকে কোনোদিনই গ্রহণ করেননি। সেই ক্ষোভ থেকেই তোমার নতুন মা গ্রামে গিয়ে একটা মিথ্যা রটনা রটিয়েছিলেন আমার বুবুর নামে। তিনি সবার মাঝে এই ধারণা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে বুবু অন্য এক লোকের হাত ধরে সংসার ভেঙে চলে গেছে। আরশান পাথর হয়ে চেয়েছিল মহিলাটির দিকে। তার চোখ জুড়ে এক প্রলয়ের পূর্বাভাস। তোমার মা মানে আমার বুবু ছিলেন খুব সহজ সরল একটি মেয়ে, দারুণ সুন্দরী ছিলেন। শুধু দোষ ছিল বোধহয় একটাই, বুবু ছিলেন নিতান্তই গ্রামের গরিব ঘরের মেয়ে। আমাদের মতো গরিব পরিবারের সাথে তোমার দাদার সম্পর্ক হওয়াটা ছিল গ্রামের লোকের কাছে একটা মস্ত বড় বিস্ময়। কিন্তু তোমার দাদা দাদি বুবুকে খুব ভালোবেসে ঘরে তুলেছিলেন। তোমার জন্মের 1 বছর পর তোমার বাবা তোমাকে জোর করে আমেরিকায় নিয়ে আসেন। অত ছোট বাচ্চা কখনো মা ছাড়া করতে নেই, কিন্তু তোমার বাবা এই নিষ্ঠুর কাজটা করেছিলেন। তোমার দাদা দাদি হাজার বার বারণ সত্ত্বেও তিনি তোমাকে ছিনিয়ে নিয়ে গেলেন তোমার মায়ের কাছ থেকে। আরশান দম বন্ধ করে বলল, এর মানে আমি ওনার সাথে জন্মের পর 1 বছর ছিলাম? মানে ডিড শি টেক কেয়ার অফ মি ফর দ্য ফার্স্ট 1 year অফ মাই লাইফ? হ্যাঁ, অবশ্যই। তোমার জন্মের 1 বছর পর তোমার বাবা এই কাণ্ডটা করলেন। তুমি চিন্তা করতে পারো একজন মায়ের জন্য এটা কতটা কষ্টকর। সেই কষ্টের চাইতেও আরশানের কাছে এখন অন্য একটা কষ্ট বড় বেশি ওজনদার বলে মনে হচ্ছে। বাবা এতকাল ধরে তার সাথে মিথ্যা প্রহসন করে এসেছেন। এই মহিলার বলা কথাগুলো যদি সত্যি হয়, তাহলে আরশানের গোটা জীবনটাই একটা মিথ্যা নাটক ছাড়া কিছুই না। এত কাল ধরে সে যা কিছু জেনে এসেছে, বিশ্বাস করে এসেছে, সব ভুল। যে মানুষটা তার সবচাইতে বেশি আপন ছিল, কাছের ছিল, নিজের ছিল,
নির্ভরশীলতার ছিল সেই বাবা। সেই যে গেলেন তোমার বাবা, আর দেশে ফেরার নাম নিলেন না। নিউ ইয়র্কে তোমার বাবার এক ফুপু থাকতেন। আমাদের জানানো হলো যে সেই ফুপুই নাকি তোমার দেখাশোনা করছেন। এভাবে বছর পার হয়ে গেল। আমরা গরিব ছিলাম, ইচ্ছা থাকলেও আইনের আশ্রয় নিতে পারছিলাম না। তোমাকে কাছে না পেয়ে বুবু কেমন পাগলের মতো হয়ে গেল। কারোর সাথে কথা বলতো না, সারা দিন গুম মেরে বসে থাকতো, গভীর রাতে চিৎকার করে কাঁদতো। তোমার বাবা আমেরিকা থেকে বলে পাঠালেন যে তোমার মাকে বাড়ি থেকে বিদায় না করলে তিনি দেশে ফিরবেন না। অজ্ঞতা তোমার দাদা দাদি বুবুকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। কিছুদিন পর শোনা গেল তোমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। বুবুর কাছে ডিভোর্স লেটারও চলে আসলো। বুবুর তখন শরীর খুব খারাপ। আমার বাবার ধারণা হলো বুবুকে আরেকবার বিয়ে দিয়ে দিলে এই অসুস্থতা দূর হবে। তিনি এক ব্যবসায়ীর সাথে বুবুর বিয়ে ঠিক করলেন। ভদ্রলোক থাকতেন দুবাইয়ে। বুবুর যে সন্তান ছিল, কোনো এক অদ্ভুত কারণে বাবা এই সত্যটা গোপন করেছিলেন ওই ভদ্রলোকের কাছ থেকে। বুবুও কিছু বলেনি। বুবু এমনিতেই কথা কম বলতেন। তোমাকে তার জীবন থেকে সরিয়ে ফেলার পর কথাবার্তা আরও কমে গেল। দুবাইয়ে বুবু 5 বছর থাকলেন, কিন্তু বুবুর ভাগ্যটা ছিল খারাপ জানো। সেই সংসারেও টিকল না। ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর ভদ্রলোক বুবুকে কিছুতেই নিজের কাছে রাখতে চাইলেন না। এছাড়া তিনি আরও দাবি করলেন বুবুর নাকি মাথা খারাপের দোষ আছে। পাঠিয়ে দিলেন দেশে। আমার বাবা ক্ষেত খামারে করে সংসার চালাতেন। বুবুর চিকিৎসা ঠিকমতো হলো না। খালার গলা ভেঙে আসছিল এ পর্যায়ে। তিনি ঢোক গিলে বললেন, তবুও চোখে জল উঠলে তিনি ঢোক গিললেন। তবুও চোখের জল উতলে পড়ল প্লাবনের মতন। ন্যাপকিন দিয়ে তিনি চোখের পানি মুছতে লাগলেন। আরশানের বুকের ভেতর একটা হিংস্র আক্রোশ জন্ম নিচ্ছিল ধীরে ধীরে। এই একটা বিস্ফোরণ ঘটবে সেখানে খুব শীঘ্রই। খালা কাঁপা কাঁপা গলায় বললেন, তোমাকে দুবাই থেকে চিঠি লিখেছিলেন বুবু, তুমি মনে হয় পাওনি। মরার আগে বললেন, এই আংটিটা আমার আরশানের কাছে পৌঁছে দিস। সে যে করেই হোক। আমি এটা শাশুড়ির থেকে পেয়েছিলাম। আমি চাই আমার ছেলের বউয়ের কাছে এই একই জিনিস থাকুক। আংটিটা নিয়েছিলাম ঠিক, কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি তোমার সাথে দেখা হবে। তোমার বাবা আমাদের সাথে সেরকম যোগাযোগ করতেন না। 4 বছর আগে আমার বড় ভাসুর ডিভি পেয়ে আমেরিকায় আসলেন। আমি সেই থেকেই তককে ছিলাম একটা বার অন্তত আমেরিকায় পা রাখার। ভাসুর মশাইয়ের ব্যবস্থা করে দিলেন, নইলে কি আর আমার ভাগ্য এই আমেরিকায় আসা সম্ভব। এখানে আসার পর তোমার ঠিকানা জোগাড় করতে খুব বেগ পেতে হয়েছে। আমার ভাসুরের মেয়ে ইন্টারনেট খুঁজে তোমার ঠিকানা বের করলো, কিন্তু ফোন নাম্বার পাওয়া গেল না। একটা ছবি পাওয়া গেল শুধু। নিউ ইয়র্কের রাস্তায় একদিন সেই ছবির মতো একটা ছেলেকে দেখতে পেলাম। আমার ভাস্তি তখন ওই ছিনতাইকারীটার সাথে চুক্তি করে তোমার নাম্বার হাতানোর প্ল্যান করলো। হুট করে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল সে। আমাকে কিছু ভাবার সুযোগ দেয়নি। লাভের লাভ কিছুই হলো না। ওই বেটা তোমার নাম্বার দিতে পারলো না। পরে আমার ভাসুর তোমার অফিস থেকে তোমার ফোন নাম্বার জোগাড় করে দিলেন। আরশান হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আপনার সাথে পরে কথা হবে, আমি এখন আসছি। খালা ব্যস্ত গলায় বললেন, সে কি, খাবার তো শেষ করে নাও। না, আজ নয়, কথা দিচ্ছি আবার দেখা হবে। অফিসের পর ফাহাদ আসলো নাবিলার অ্যাপার্টমেন্টের নিচে। নাবিলা নামতে ফাহাদ বলল, কি ব্যাপার, এত জরুরি তলব? কথা আছে। বলো। তুমি তোমার মমকে সরি বলেছো? ফাহাদ একটু বিরক্ত নিয়ে বলল, এই তোমার জরুরি কথা? উত্তর দাও আমার প্রশ্নের। সরি বলার চেষ্টা করেছি, কিন্তু মম আমার সাথে কথাই বলছেন না। ব্যাপারটা ঠিক হয়নি, তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি।
তোমাদের চাইতে কয়েক গুণ বেশি খারাপ আমার লাগছে। আমি আমার মমকে এতটা ভালোবাসি যেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু মাঝে মাঝে ভালোবাসার চাইতে নৈতিকতাকে বেশি মূল্য দিতে হয়। আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে চিন্তা করতে হয়। হাজার হোক তিনি তোমার মা, আমি জানি। আর এই কারণেই আমি তার সাথে যে কথা বলতে গিয়েছি, সরি বলেছি। ফাহাদ, শোনো, তোমার মা যদি রাজি না হয় তাহলে কিন্তু বিয়ে হওয়া সম্ভব নয়। ফাহাদ কথাটা শুনে একটু চোখাভাবে তাকালো নাবিলার দিকে, ঝাঁজ নিয়ে বলল, এটার মানে কি? মানে তোমার আম্মা রাজি না হলে আমি বিয়ে করব না তোমাকে। কেন জানতে পারি? আমি চাই না আমাদের জীবনটা শুরু হোক তোমার মায়ের আশীর্বাদ ছাড়া। ফাহাদ কয়েক সেকেন্ড থমথমে চোখে চেয়ে রইল নাবিলার দিকে, বলল, একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? তুমি কি আমাকে ভালোবাসো? নাবিলা ফাহাদের একটু কাছে এগিয়ে আসলো, ওর হাত ধরে নরম গলায় বলল, কোনো সন্দেহ আছে? এতদিন ছিল না, এখন হচ্ছে। নাবিলা হাসার চেষ্টা করলো। সন্দেহ করো না, আমি তোমাকে ভালোবাসি। শুধু চাই আমাদের বিয়েটা যেন আমাদের বাবা মায়ের দোয়া নিয়ে হয়, তাদের বরদোয়া নিয়ে নয়। বাবা মা কি কখনো বরদোয়া দিতে পারে সন্তানকে? করতে হয় না, আমি শুনেছি এমনি লেগে যায়। এগুলো ফালতু কথা। হলে হবে, কিন্তু আমি চাই সবার মত নিয়ে বিয়ে করতে। ফাহাদ হঠাৎ একটু অন্যরকম গলায় বলল, দেখো নাবিলা, তুমি হয়তো কখনো বোঝোনি তুমি আমার কাছে কি। আমি আমার মমকে অসম্ভব ভালোবাসি। সেই অসম্ভব ভালোবাসার মানুষটির সাথে গতকাল চরম দুর্ব্যবহার করেছি শুধুমাত্র তোমার জন্য। তোমার আগে আমার আরও 3টা গার্লফ্রেন্ড ছিল। তুমি তো জানো ওদের একজনের সাথে আমি শুয়েছি পর্যন্ত। আই লস্ট মাই ভার্জিনিটি টু হার। কিন্তু ওদের কারোকে কখনো আমি ভালোবাসিনি। তুমি প্রথম এবং একমাত্র ভালোবাসা আমার জীবনে। তুমি কি এর গুরুত্বটা বোঝো? নাবিলা ফাহাদের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আমি বুঝি। আমিও তোমাকে খুব খুব ভালোবাসি ফাহাদ। ভালোবাসি বলেই চাইছি তোমার মায়ের সাথে তোমার ঝামেলাটা মিটে যাক। মায়ের মনে কষ্ট দিয়ে তুমিও শান্তিতে থাকতে পারবে না। সকাল ড্রয়িং রুমের কাউচে বসেছিল। ঘর ভর্তি লোকজন গিজগিজ করছে। এই মুহূর্তে এত লোক তার অসহ্য লাগছে। নিজের ঘরে দরজা আটকে বসে থাকার উপায় নেই। চাচি চাইছেন সকাল তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলুক, সময় দিক। সকাল চাচির চাওয়াটা পূরণ করতে চায়, তাই যতটা সম্ভব হাসি মুখে কথা বলছে সবার সাথে। আরশানের ফোনে 10-12 বার কল দিয়ে ফেলেছে সে। আরশান একটা বারও রিসিভ করেনি। সারাদিন অফিস করে এসে আবার কোন রাজকর্ম উদ্ধার করতে গেল কে জানে। কেমন একটু দুশ্চিন্তা হচ্ছিল তার, মনটা বিষণ্ণ। মনে হচ্ছে কোথাও বুঝি খারাপ কিছু ঘটতে চলেছে, অথচ এরকম মনে হওয়ার কোনো কারণই নেই। বাবার সাথে ফোনে কথা হয়েছে একটু আগে। বাবা কথা বলেছেন খুব শান্ত এবং স্বাভাবিকভাবে। আরশানের সাথে কথা বলতে চেয়েছেন, কিন্তু আরশান বাড়িতে নেই বলে ফোন আলাপটা হলো না। বাবা বলেছেন বাড়ি ফিরলেই তাকে ফোন লাগাতে। সকাল তাই অধীর হয়ে অপেক্ষা করছে আরশানের জন্য। বাবাও অপেক্ষা করছেন নিশ্চয়ই। কিন্তু আরশান গেল কোথায়? থেকে থেকে মেজাজ বিগড়ে যাচ্ছিল সকালের। রাগ হচ্ছিল আরশানের ওপর, অনিকের ওপর। অনিকের কি দরকার ছিল মুখের ওপর অত কথা বলে ফেলার? সময় বুঝে কথাগুলো গুছিয়ে বলতে চেয়েছিল সকাল আরশানকে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। আরশানের চোখে সকাল অবিশ্বাস দেখেছে। আরশান এসব বিষয়ে অনেক বেশি সংবেদনশীল। সকালের উচিত ছিল আরও বেশি সচেতন হওয়া। বসার ঘরে ফাহাদের খালারা বসে আছেন, চাচিও আছেন। টিলিটা সকালের পাশে বসে বড্ড বকবক করছে।
বিয়েতে কি করবে, কোথায় সাজবে, এসব নিয়ে গবেষণা করতে করতে পাগল হয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে বড় ভাইয়ের বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দময় ঘটনা এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। একটা গাড়ি বীভৎস শব্দে ব্রেক কষে 4 চাকা থামালো গাড়ির সামনে। সকাল জানালা দিয়ে উঁকি দিল। অন্ধকারে দেখল আরশানের গাড়ি এসে থেমেছে ড্রাইভওয়ে। ও খুব দ্রুত গাড়ি থেকে নামলো আরশান। তারপর অত্যন্ত ক্ষিপ্র গতিতে হেঁটে আসতে থাকলো মূল বাড়ির দিকে। কেন যেন বুক কেঁপে উঠল। কিছু কি হয়েছে? মানুষটা এমন এলোমেলো দেখাচ্ছে কেন? বাড়ির সদর দরজায় কোনো তালা দেওয়া ছিল না। আরশান নব ঘোরাতে দরজাটা নিঃশব্দে খুলে গেল। সকাল ব্যতীত অন্য কোনো ব্যক্তি তখনও আরশানকে লক্ষ্য করেনি। এই মুহূর্তে ফাহাদের মেজ খালা উঁচু গলায় হেসে চাচিকে বললেন, আমি যে তোমার বৌমাকে একটা আংটি দিয়েছিলাম, সেই আংটিটা তো তার হাতে দেখছি না। সকাল বেশ অপ্রতিভ হলো কথাটি শুনে। চাচিও একটু অপ্রস্তুত বোধ করলেন। মুখে হাসিটা ঝুলিয়ে রেখে মেজ খালা বললেন, আংটিটা দিয়েছিলাম না হয় ছোট ছেলের বউ হিসেবে, সেই বিষয়টা তো হলো না, কিন্তু এখন বড় ছেলের বউ হিসেবে পড়াতে তো সমস্যা নেই। আসতো তো সেই আমাদের ফ্যামিলিতেই। আরশান শুরু থেকে কেমন মারমুখো হয়েছিল, তার চোখ ধিক ধিক করে জ্বলছিল আগুন। মেজ খালার কথাটি শোনার সঙ্গে সঙ্গে সে ফুঁসে উঠে বলল, কি বললেন? ছোট ছেলের বউ? বড় ছেলের বউ মানে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। সকালের বুক উতলে উঠল ভয়ে। হাত পায়ে কাঁপন ধরল। চাচির মুখখানা দুশ্চিন্তায় ছোট হয়ে এসেছিল। এই একদিনের ভেতরে তার পরিবর্তন দেখার মতো। বোঝা যাচ্ছে এই মুহূর্তে তিনি আরশানকে কোনোভাবেই কষ্ট দিতে চাইছেন না। কিন্তু মানুষের চাওয়া না চাওয়ার ওপর আদতে কিছু নির্ভর করে না। প্রকৃতির অমেঘ পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য কারো নেই। হ্যাঁ, সত্য আসতেই হতো, কিন্তু আজকে নয়। উত্তরটা কারো জানা নেই। আরশান রুদ্রমূর্তি দেখে ফাহাদের খালা একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমতা আমতা করে বললেন, না মানে সকালকে আমি একটা সোনার আংটি দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? নতুন বউয়ের মুখ দেখে দিতে হয়। আরশান দিশেহারা হয়ে তাকালো সকালের দিকে। আমি কিছু বুঝতে পারছি না। সকাল দুরু দুরু বুক নিয়ে সংকোচের সাথে বলল, আপনি আমার সাথে আসুন, বিষয়টা আমি বলছি। আরশান হুঙ্কার ছেড়ে বলল, কোথাও যাব না, এখানেই বলুন যা বলার, আমার অত সময় নেই। আচমকা এই গগনবিদারী চিৎকারে উপস্থিত মানুষগুলো চমকে গেল। থরথর করে কেঁপে উঠল সকালের দুটো ঠোঁট। সে একটি কান্নার দলা ঢক করে উঠে এসে লাগলো গলায়। চাচি উঠে দাঁড়িয়ে বললেন, আমি বলছি শোনো। আরশান হিমশীতল গলায় বললেন, বলুন, আমি শুনছি। সকালের সাথে ফাহাদের বিয়ের কথা চলছিল। মানে সকাল যখন এখানে প্রথম আসলো, সেই সময় আসলে দেশে ওকে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তাই আমি ওর আব্বা মার কাছে প্রস্তাব দিয়েছিলাম ফাহাদের জন্য। আরশানের চেহারা পাল্টে যাচ্ছিল। মাদার ওই চেহারার দিকে তাকিয়ে থেকে কথা গুছিয়ে বললেন, কথা গুলিয়ে ফেললেন, এই ছেলের আজ কি হয়েছে? কি একে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে এই মুহূর্তে সে মানুষ খুন করতে পারবে। আরশান চিৎকার করে বলে উঠল, ফাহাদের সাথে? এটুকু বলে সে বিস্ফোরিত চোখে তাকালো সকালের দিকে। স্বগক্তির মতো বলল, আমার ছোট ভাইয়ের সাথে? সকালের চিপুক লেগে গেছে গলায়, চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। সে কোনো কথা বলতে পারছে না। আরশান পাগলের মতো বলে চলল, হ্যাং অন, লেট মি থিঙ্ক। এর মানে আপনি এখানে এসেছিলেন ফাহাদকে বিয়ে করার জন্য? সকাল চুপ, সবাই চুপ। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। আরশান দাঁতের দাঁত চিবিয়ে বলল, এই কথাটা আমাকে এতদিন কেউ বলেনি কেন? উপস্থিত ব্যক্তিবর্গ
আগের চাইতে চুপ, হতভম্ব, আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত। আরশান সকালের দিকে কয়েক সেকেন্ড শীতল চোখে চেয়ে রইল। খানিক বাদে তার চোখের কার্নিশে দেখা দিল জলের ছায়া। লম্বা লম্বা পাপড়িগুলোতে চিকচিক করে উঠল কয়েক বিন্দু অশ্রু। সে দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে আসলো বাড়ি থেকে। সকাল ওর পেছন পেছন দৌড়ে গেল। চিৎকার করে ভাঙা গলায় বলতে লাগলো, আরশান শুনুন, প্লিজ শুনুন, শুনে যান একবার, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আরশান শুনল না। বিদ্যুৎ বেগে ছুটে গেল গাড়ির দিকে। উঠে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চলতে শুরু করলো। ঘরটা আধো অন্ধকার, বাইরে সন্ধ্যা, উত্তরের জানলা খোলা। সকাল বসে আছে জানালার মুখোমুখি বিছানার ওপর। গতকাল রাত থেকে শুরু হয়েছে বিরামহীন বৃষ্টিপাত। মেঘ ডাকছে, ঝড়ো ঝড়ো হিম শীতল বাতাস বইছে। হাত পায়ে কেমন খিল ধরে গেছে তার। মাথা ঘোরাচ্ছে হালকা, স্নায়ু টান টান। কিছুক্ষণ বাদে বাদে আক্রমণের চমকে উঠছে। আরশান যে সেই গত রাতে হাওয়া হলো, তারপর থেকে তার আর কোনো খবর নেই। সিদ্ধান্ত সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। অফিসে ফোন করে জানা গেছে ও অফিসেও যায়নি। এদিকে সকালের হাতে আছে মাত্র 3টি দিন। এই 3টি দিন তো তাদের জীবনের সবচেয়ে বিশেষ দিন হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে কেমন এক প্রলয়ঙ্কারী ঝড়ের কবলে পড়তে হলো। তার ভাগ্য এত খারাপ কেন? শরীর অত্যন্ত দুর্বল। সারা দিন কিচ্ছু খায়নি সে, কারোর সাথে কথা বলেনি। ঘরবন্দি হয়ে কখনো কেঁদেছে, কখনো চুপ করে বসে থেকেছে, আবার কখনো কখনো বিন্দুবাসিনীর সাথে এলোমেলো কথা বলেছে। মা ফোন করেছিলেন, মাথা ব্যথার অজুহাত দেখিয়ে ফোন রেখে দিয়েছে। সারা দিন তার অন্ধকারে এক প্রকারের অনুভূতি হচ্ছিল। শঙ্কা, উৎকণ্ঠা, দুশ্চিন্তা সব মিলিয়ে তার মাথার ভেতর কেমন পাগল পাগল লাগছিল। হঠাৎ মনে হচ্ছিল এই মুহূর্তে আরশানকে একটা বার চোখের দেখা না দেখতে পেলে সে মরে যাবে। আবার মনে হচ্ছিল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ফাহাদকে সাথে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মানুষটাকে খুঁজে বেড়াই। এই অপেক্ষা আর অপেক্ষা, বিচ্ছিন্নভাবে, তীব্রভাবে। আর কোনো দিন কারো জন্য অপেক্ষা করেনি সকাল। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল ফাহাদের ব্যাপারটা না বলতে? এটা কি একেবারে ক্ষমার অযোগ্য অপরাধ? না হয় হয়ে গেছে একটা ভুল, তাই বলে কি এভাবে পরিপূর্ণ গায়েব হয়ে যেতে হবে কাউকে কিছু না বলে? থেকে অপেক্ষাটা বুকের ভেতর একটা অন্ধকারের বোবা রোগের জন্ম দিচ্ছিল। ক্রোধে ভেসে যাচ্ছিল বুক। কি পেয়েছে মানুষটা, যা ইচ্ছে তাই করে যাবে? আর সকাল এসব মুখ বুজে সহ্য করবে? সকাল কি তার হাতের খেলা পুতুল? বো করে মাথা ঘোরাচ্ছিল তার, টলমল করছে শরীর, শক্তি নেই এক ফোঁটা। শুয়ে পড়ল সে ধপ করে বিছানার ওপর। খানিক শব্দক্ষণ কাটলো কে জানে। একটা সময় গাড়ির চাকার শব্দ শোনা গেল সদর দরজার সামনে। সকাল ভারী মাথাটা তুলল সকাল বালিশ থেকে। নিঃশেষ করে দেওয়ার সেই মতিচ্ছন্ন দুর্বৃত্ত ব্যক্তি অবশেষে এসেছে। সকাল দ্রুত তরতর করে সিঁড়ি ভেঙে নেমে আসলো। তার বুক কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। বসার ঘরে চাচা বসেছিলেন, সাথে ফাহাদও। সকাল সেদিকে ভ্রুক্ষেপ মাত্র করল না। বাতাসের চেয়েও ক্ষিপ্র গতিতে তার সামনে চলা চাই। দরজা খুলে বেরিয়ে আসলো মিনিট 2-এর মধ্যে। আরশান গাড়ি গ্যারেজে রেখে হেঁটে এসেছিল ঢালু ড্রাইভওয়ে ধরে। সামনে উন্মাদিনীর মতো ছুটতে ওর সামনে গিয়ে পড়ল। খড় বাতাসে তার চুল উড়ছে গায়ের ওড়না। তার সর্বাঙ্গে একটা প্রতিধ্বনির খ্যাপামি ছাপ। অন্ধকার জেঁকে বসেছে তার চারপাশ।
অন্ধকার জেগে বসেছে তখন চারপাশ। এদিকে রাস্তার কোনো আলো নেই, রাস্তা ভেজা, অনেকটা পিচ্ছিল। এলোমেলোভাবে গাছের পাতা উড়ে এলোমেলোভাবে গাছের শুকনো পাতা উড়ে বাতাসে। আরশান অন্ধকারের ভেতর ওই পাগল পাগল সকালকে আবিষ্কার করে। একটু থমকে গেল, মুখোমুখি দাঁড়িয়ে রইল দুজন কিছুক্ষণ। সকাল নিঃশ্বাস ফেলছে হাঁসফাঁস করে, বোঝা যাচ্ছে তার ভেতরে একটা আগুন জ্বলছে। আকস্মিক দু হাত দিয়ে আরশানের শার্টের কলার চেপে ধরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বলে উঠল, আবার কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? মেরে ফেলতে চান আমাকে? ঝাঁকুনির চোটে আরশান প্রথমে একটু কেমন থতমত খেয়ে গেল। তারপর শক্ত হাতে সকালের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, ভেতরে যান। সকাল আরও বেশি জ্বলে উঠল এই কথা শুনে। ভেতরে যান মানে? কোথাও যাব না আমি। আপনার সাথে ফয়সালা না করে হঠাৎ কোথায় চলে যান আপনি, কাউকে কিছু না বলে? বিয়ের পরও কি এসব চলতে থাকবে? আরশান একটা নিঃশ্বাস ফেলল। আর বিয়ে মানে? বিয়ে শাদী মনে হয় আমাকে দিয়ে হবে না। একটা ডাইনির রাগ লুপ্ত করে দিল সকালের কাণ্ডজ্ঞান। সে চিৎকার করে উঠে বলল, এটার মানে কি? আপনি আমাকে বিয়ে করবেন না? হবে না মনে হয়। সকাল দাঁত কিরমির করে বলল, কেন করবেন না? ফাহাদের ব্যাপারটা আপনাকে বলিনি তাই? আরশান কেমন জড়ানো গলায় বলল, হয়তো। হঠাৎ শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় অন্ধকারে দাঁড়িয়ে থাকা লম্বা মূর্তিটির গালে। মূর্তিটি দাঁড়িয়ে থাকে পাথর হয়ে, কিছু বলে না। সকাল দাঁতে দাঁত পিষে বলল, খেলা পেয়েছেন? জীবনটাকে ছেলে খেলা বলে মনে হয়? এটুকু বলে সে আরশানের বুকের ওপর হামলে পড়ল। দু হাতে ওর বুকের ওপর এলোপাথারি মারতে মারতে বলল, আমি জানতে চাই আপনি কেন ভালোবাসেননি আমাকে? ভালো যদি বাসতেন তাহলে এত সহজে সিদ্ধান্ত বদলাতে পারতেন না। কেন এরকম বললেন আমার সাথে? কেন এরকম করলেন আমার সাথে? কেন কেন কেন? আরশান সকালের কাঁধ ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল ওকে। অদ্ভুত ঠান্ডা গলায় বলল, বিশ্বাস ভেঙে গেলে কেমন লাগে আপনি জানেন? সকাল এই প্রশ্নে শুনে একটু থমকে গেল। কান্না ফোলা চোখ দিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে থেকে কিছুক্ষণ আরশানের দিকে। তার নিজের শরীরের ওপর এখন তার কোনো নিয়ন্ত্রণ নেই। মনে হচ্ছে আরশান ওর কাজ ছেড়ে দিলেই সে ঢলে পড়বে। সেই অবস্থায় ভারী করুণ গলায় সে বলল, বিষয়টা আপনার কাছ থেকে লুকোতে চাইনি আরশান, শুধু বলা হয়ে ওঠেনি। আরশান সকালের কাঁধ থেকে হাত সরিয়ে নিল, বলল, আমার আর এই জীবনে কাউকে বিশ্বাস করা হবে না, আমাকে ক্ষমা করে দিন। বলে আরশান দাঁড়ালো না জায়গাটায়, হেঁটে এগিয়ে গেল বাড়ির দিকে। সকাল টলমলে পা আর ঢুলু ঢুলু মাথা নিয়ে চেয়ে রইল অন্ধকারে ওর চলে যাওয়ার পথটার দিকে। মাথায় মানুষটা এত নিষ্ঠুর হয় কি করে? কেন ভালোবেসেছিল এই হৃদয়হীন পুরুষটাকে? কি দোষ করেছিল সে তার এই অল্প পরিসরের জীবনে? কেন এই শাস্তি? কষ্টে তার হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে। এই কষ্টের অবসান ঘটানো যায় কি করে? বিষ খাবে কি? কোথায় পাবে? কেউ কি এক বোতল বিষ এনে দেবে তাকে? কেউ করবে কি এই ছোট্ট উপকারটা তার জন্য? যে করবে সকাল তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। টলতে টলতে বাড়ির ভেতর আসলো সে। তাকে দেখাচ্ছিল বিধ্বস্ত, চুল এলোমেলো, চোখ ভর্তি জল, নাকের ডগা রক্তলাল। কিন্তু তার সেই খ্যাপা রূপটি বাড়ির কোনো সদস্যের প্রত্যক্ষ করল না। চাচা আর ফাহাদ বসে আছে বসার ঘরের সোফায়। চাচার সামনে আরশান দাঁড়িয়ে আছে, উদ্ধত একটা ভাব নিয়ে। কেন যেন কৈফিয়ত চাইছে সে বাবার কাছ থেকে। সকাল দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল এক কোণায়। কেউ টের পেল না। আলোর নিচে আরশানের মুখটা দেখল সে এতক্ষণে।
আর যা দেখার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা কাঁপন দিয়ে উঠল, শিউরে উঠল সে। দেখা মাত্রই বোঝা গেল এই মানুষটা ভালো নেই। মনে হচ্ছে গভীর কোনো অসুখ করে খুঁড়ে খুঁড়ে খেয়ে ফেলছে তাকে। তার গায়ে গতকালের সেই অফিসের শার্ট, চুল অবিন্যস্ত। সকাল নিঃশ্বাস বন্ধ করে চেয়ে রইল মানুষটার দিকে। চাচাকে বলতে শুনলেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? এমন দেখাচ্ছে কেন? আরশান বাবার চোখে সরাসরি চেয়ে অদ্ভুত গম্ভীর গলায় বলল, আমার মা কি বেঁচে আছেন? রহমান সাহেব থমকে গেলেন। চকিতে তার মুখে ফুটে উঠল এক আতঙ্কের ছাপ। তিনি অপ্রস্তুত গলায় বলে উঠলেন, হঠাৎ এ প্রশ্ন? ফাহাদ বেশ অবাক হয়ে গেছে। সে বিস্ফোরিত চোখে একবার ভাইকে দেখছে, আরেকবার বাবাকে। আপনি প্রশ্নের উত্তর দিন, আরশান বলল। সকালের হাত পা অবশ হয়ে এসেছিল। তার মন বলছে খারাপ কিছু ঘটেছে, খুব খারাপ কিছু। রহমান সাহেব আমতা আমতা করে বললেন, মনে হয় না বেঁচে আছেন। আরশান হঠাৎ হিংস্রের ন্যায় গর্জে উঠল, স্পষ্ট উত্তর দিন, হ্যাঁ নাকি না। রহমান সাহেব ঢোক গিললেন। একটা নতমুখে বললেন, না। আমাকে জানানো হয়নি কেন? আরশান সাহেব ছেলের দিকে তাকালেন চোখ তুলে। তাকানো মাত্রই আবার চোখ সরিয়ে নিলেন। ওই মানুষের দিকে চেয়ে তিনি তাকিয়ে থাকতে পারলেন না। এই চোখের ভেতরে প্রলয় ঘটেছে। আমার মায়ের মৃত্যুর আগে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। রহমান সাহেবকে এ কথায় রক্তশূন্য দেখালো। ফ্যাকাশে হয়ে উঠল তার চেহারা। অসহায়ভাবে তিনি বলে উঠলেন, তোমাকে এসব কে বলেছে? আরশান গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, চেয়েছিল। আমার মা আমাকে কোনো চিঠি লিখেছিল? কোনো দিন লিখেছিল। আরশানের মুখটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। সে শ্বাসরুদ্ধ গলায় বলল, আমার মা অন্য লোকের সাথে পালিয়ে যায়নি কখনো, রাইট? রহমান সাহেব নিজের মাথা নত করে নিলেন। বড্ড দুর্বল গলায় বললেন, রাইট। আমাকে ছেড়েও যায়নি কখনো? যায়নি। কেন মিথ্যা বলেছিলেন আমার সাথে? কি দোষ ছিল আমার মায়ের? কি দোষ ছিল আমার? রহমান সাহেব স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের করুণ ব্যথাতুর মুখ পানের দিকে। তার ঠোঁটের কোণে কোনো বাক্য নেই। তিনি বাক্যহারা। আরশান খানিক বাদে মাথা নিচু করে ধীর পায়ে যন্ত্রের মতো হেঁটে হেঁটে বেসমেন্টের সিঁড়ির ঘরে এগিয়ে গেল। তার আর কিছুই বলার নেই, শোনারও নেই।